মানুষের কলকলানির শব্দ বেশি পাওয়া যায়। ঘুম ভেঙেছে হিয়ার ৮ ঘন্টা খানিক হবে হয়তো। ফ্রেশ হয়ে রুমেই বসে আছে, বের হয়নি রুম থেকে। নিষ্পলকভাবে তাকিয়ে আছে ব্যান্ডেজ পরানো হাতটার দিকে। সে মস্তিষ্কের টানাপোড়েনে আটকে আছে। কাল রাতে নীরজ যখন তার রুমে ছিল সে সজাগ হয়ে গিয়েছিল। এভাবে রুমে বসে সিগারেট টানলে ঘুমানো যায় উদ্ভট গন্ধে। নিলয়ের বিড়বিড়ানো কথাগুলো তেমন বোঝেনি, তবে নিলয়ের চুমু খাওয়াটা অনুভব করেছে। অনেক কষ্টে ঘুমের ভান ধরে ছিল বেচারি। গতকাল তাকে আধমরা করে রাতে আসছে ভালোবাসা দেখাতে। হাহ, মুখ ভেঙালো হিয়া। যত সব আলগা পিরিতি। সে কতকে ড্রামা দেখলো, এমন তো কোথাও দেখলো না যে নায়ক নায়িকাকে মেরে আধমরা করে ফেলে তারপরও ভালোবাসে। তারই কপাল খারাপ। এরকম মানুষের সাথে বিয়ে হয়েছে, সাথে রুচিও খারাপ যে এরকম একটা মানুষকে সে ভালোবেসেছে। ছ্যাঃ, বলে মুখটা বিকৃত করে বসা থেকে উঠে দাঁড়ালো হিয়া। এই লোকটা থেকে এখন থেকে দূরে থাকবে সে। 2 দিন কি ভালোবাসতো না ভালোবাসতো, আর বাকি দিনই মায়ের। অবশ্য এই লোক দেখাতে ভালোবাসা দেখাতে গেলেও তার জান যায় অবস্থা। এই লোকের কিছুই সে নিতে পারে না। তার জীবনটা তেরা তেরা এসবে। করিডোর দিয়ে হাঁটছে হিয়া। উদ্দেশ্য নিচে নামা শিরিন হকের কাছে যাওয়া। তার পরীক্ষার রেজাল্ট দিবে 2-4 দিনের মধ্যেই। তাকে গ্রামে দিয়ে আসতে বলবে এই অজুহাতে। হিয়া, এদিকে আয়। হঠাৎ ডাকে হিয়ার চলন্ত পা জোড়া থেমে গেল। নিলয়ের কণ্ঠস্বর কোথা থেকে আসলো। ঘাড় এদিক ওদিক ঘোরালো, কোথাও নেই। চোখ পড়ল নিলয়ের রুমের দিকে। হাট করে দরজা খোলা। থাকুক খোলা, সে যাবে না। এরকম একটা ভাব ধরে আবার সিঁড়ির দিকে পা বাড়ানো, যেন সে ডাক শুনতেই পায়নি। কি হলো, কানে শুনতে পাস না? থাপড়ে কান ঠিক করে দিব বেয়াদব। কড়া কণ্ঠস্বর নিলয়। হিয়া আবার রুমের দিকে চোখ দিল। এবার নিলয় দরজার সামনে এসে দাঁড়িয়েছে। দাঁত কিরমির করছে, দেখে বোঝা যাচ্ছে এই লোককে ভুলে গেছে কাল তার সাথে কি করেছে। কোন মুখে এখন আবার কথা বলছে তার সাথে। হিয়া আবার মুখ ফেরালো চলে যেতে, তবে এবার আর এগোতে পারল না সামনে। আমাকে ভালো থাকতে দিলি না তোরা। জানিস, তোর আর তোর পেয়ারি ফুপির কারণে আজ আমার এই অবস্থা। তোদের হক বংশটাই ভালো না। কোন আক্কেলে আমার বাবা তোর ফুপিকে বিয়ে করলো, আর আমি তোকে আল্লাহ মালুম। দাঁত কিরমির করে বলতে বলতে হিয়াকে টেনে রুমে নিয়ে গেল নিলয়। তারপর ঠাস করে দরজা আটকে দিল। কেন নিয়ে এসছেন এখানে আমাকে? আবার মারতে চান আমায়? হাতটা ডলতে ডলতে শুধালো হিয়া। ব্যথা হাতে আবারও চেপে ধরেছে পাষণ্ডটা। হিয়ার কথা নিলয় খেয়াল করলো কি না করলো বোঝা গেল না। সেই ঘড়ির দিকে তাকিয়ে আছে। সময় প্রায় 8টা বেজে গেছে। তারপর কিছু ভাবলো, চোখে মুখে রহস্যময় বাঁকা হাসি ফুটে উঠল। তোর না মেডিকেলে পড়ার ইচ্ছে? নে ধর, এটা পড়। ভর্তি পরীক্ষায় হেল্প পাবি এটা থেকে পড়লে। হিয়ার হাতে একটা বই ধরিয়ে দিয়ে বলল নিলয়। আপনার কি মাথাটা তো সত্যিই গেছে বলুন তো? এই সকালবেলা কে পড়তে বসে? আর এখন নাস্তার টাইম, খিদে পেয়েছে, খাবো আমি। বিরক্ত হয়ে বলল হিয়া। এটা কোনো কথা? গতকাল এরকম একটা জঘন্য ব্যবহার করে কোনো সরি টরি না বলে হাতে বই ধরিয়ে দিচ্ছে পড়তে। কই, কোলে টোলে বসিয়ে জান টান বলে মুখে ফেনা তুলে ফেলবে তা না, কি সব যা তা বলতেছে। এত খাবার রাখিস কই? কই যাই সব? শরীরে তো হাড্ডি ছাড়া কিছুই পাই না আমি। ভাবলেশীন ভাবে বলল নিলয়। ছি, কি সব কথাবার্তা! মুখ ঘুরিয়ে নিল হিয়া। এক হাতে হিয়ার মুখ চেপে তার দিকে ফিরালো নিলয়। অবাধ্যতা, ইগনোরেন্স আমি একদম পছন্দ করি না হিয়া। যা বলছি তাই করবি তুই। আমি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। আন্ডারস্ট্যান্ড? চুপচাপ বই নিয়ে বস। আমি যখন বলবো তখনই রুম থেকে বের হবি। চোখ পাকিয়ে হুমকে দিল নিলয়। অগত্যা হিয়াও গিয়ে তেতো মুখে খাটে গিয়ে বসলো বই নিয়ে। কিসের কি, সে কি এই বই সই পড়বে নাকি? বসে বসে পাতা উল্টাবে শুধু। হ্যাঁ, নিলয় গিয়ে বসলো সোফার সামনে। ল্যাপটপ কাজ দিয়ে কাটা হাত এখনো সেরকমই। থ্যাতলানো হাতের পৃষ্ঠদেশও কাছে হয়ে আছে। এই হাতেই ল্যাপটপে আঙুল চালালো নিলয়। হসপিটালে ছুটির জন্য মেল পাঠিয়েছে। এই হাতে রোগী দেখা সম্ভব না।
হিয়া বালিশে হেলান দিয়ে বই হাতে নিয়ে এদিক সেদিক চোখ ঘুরিয়ে দেখছে। এ নিয়ে দ্বিতীয়বার এই রুমে আসলো হিয়া গতকাল আর আজ। গতকাল তো আর রুম ঘুরে ঘুরে দেখার কোনো সুযোগ ছিল না, কারণ সে নিজেই ঘুরছিল নিলয়ের আক্রমণে। এখন দেখছি রুমটা কেমন যেন একটা ডার্ক ডার্ক ভাইব আসে রুমটা থেকে। এমন কেন? ভ্রু কুচকালো হিয়া। আবার নজর দিল রুমে একটা বুক শেলফও আছে। হিয়া ঠোঁট চোখা করে ও বলল, বাবা, এগুলো বইও পড়ে? গুন্ডামি করে সময় পায় কখন? দেখলো অনেক প্রকার বইও আছে শেলফে। চোখটা কুচকে তীক্ষ্ণ চোখে দেখলো শেলফের একদম উপরের তাকে 50 শেড অফ গ্রে এর বইটা ভার্সন বই আছে। হিয়ার মুখ আপনা আপনি হা হয়ে গেল। হা হওয়া মুখ হাত দিয়ে চেপে ধরো হিয়া। সে এই লাজ লজ্জায় মাথা খেয়ে সে এটা দেখেছিল। একটা দেখে আরেকটা দেখার সাহস হয়নি, তাই তো বলে এ লোক এত ডেসপারেট কেন? 2 দিনে তার অবস্থা খারাপ করে ছেড়েছে। এর বেশি কিছু হলে না। বলে চিৎকার করে খাট থেকে লাফ দিয়ে নিচে দাঁড়িয়ে গেল হিয়া। কি হয়েছে? না পড়ে কি করছিস তুই? আপনি এসব কি বই পড়েন? ছি। হিয়া চোখ বরাবর তাকিয়ে শেলফের দিকে তাকালো নিলয়। হিয়ার কথার মানে বুঝতে পেরে ঠোঁট বাঁকালো নিলয়। ল্যাপটপ ছেড়ে উঠে দাঁড়ালো সে হিয়ার সামনে টান টান হয়ে দাঁড়িয়ে বলল, আরও আছে। তোর উপর যখন ট্রাই করব তখন বুঝিয়ে দিব কি বই পড়ি। তবে এখন না। ইউ আর সো উইক টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ রোম্যান্স বেবি। শেষের কথাটা হিয়ার কানের কাছে ফিস ফিস করে বলল নিলয়। তীব্র অস্বস্তিতে ঘুম ভেঙে গেল হিয়ার। শরীরের উপর ভারী কিছু অনুভূত হচ্ছে। চোখ খুলে চাইল হিয়া। নিলয়ের অর্ধেক শরীর তার ওপর, তাকে জাপটে ধরে আছে নিলয়। নিলয়ের গলার কাছে তার মুখ, মাথাটা একটু এদিক সেদিক করে নিলয় থেকে একটু দূরে আনলো। ঘড়ির দিকে তাকালো হিয়া। বেলা 11টা বেজে গেছে। পুরো রুম অন্ধকার। বারান্দার দরজা, থাই গ্লাস সব বন্ধ। চারদিকে পর্দা টানানো। নিলয়ের ধমক খেয়ে শেষ পর্যন্ত বইয়ে নজর দিয়েছিল হিয়া, কিন্তু এই নজর দেয়ায় সে কখন ঘুমিয়েছে বলতে পারবে না। এই লোকটাই বা কখন আসলো এখানে? টি শার্ট বিহীন নিলয়ের খালি গায়ের সাথে মিশে থাকতে হিয়ার অস্বস্তি হচ্ছে। হাঁসফাঁস করছে হিয়া। হিয়ার নড়াচড়াতে নিলয়ের ঘুম হালকা ছুটল। এক হাতে হিয়ার ঘুমের ঘরে সরে যাওয়া উন্মুক্ত কোমর চেপে আরেকটু তার কাছে আনলো। একদম দুটো শরীর একসাথে মিলিত। হিয়া মোস্টামুষ্টি করছে সরে যেতে, কিন্তু নিলয়ের ছাড়ার কোনো মতিগতি না দেখে শেষমেশ বিরক্ত হয়ে সেও থেমে গেল। কপালে ভাঁজ ফেলে চাইল ঘুমন্ত নিলয়ের দিকে, তবে একটু পরেই কপালের ভাঁজ মিলিয়ে গেল। চোখে মুখে মুগ্ধতা দেখা গেল। কপালদয় লাজে রাঙা হলো। এই লোকটা নাকি তাকে ভালোবাসে। অবশ্য যে ভালোবাসার ছিরি আদর কম মাই দেয় বেশি। থাক, তাও তো দেয়। সেও তো এই লোকটাকে ভালোবাসে। ইস, ঘুমন্ত এই লোক মানুষটাকে কত কিউট লাগছে, একদম আদর আদর। হিয়া আলতো করে একটা চুমু খেলো নিলয়ের গলার কাছে। ঘুমিয়েই তো আছে, কি হবে আরেকটা খেলে? তারপর আরেকটা খেলো। এতেই বেচারি 2 কান গাল দিয়ে গরম ধোয়া বের হচ্ছে। হঠাৎ নিলয়ের হাতে চাপ পড়লো কোমরে। পুরো অদূর্জনে নিলয়ের হাতের বিচরণ শুরু হলো। জেগে গিয়েছে নাকি? হিয়ার এবার লজ্জায় অক্কা পাওয়ার মতো অবস্থা। কোনো মতে একটু দূরে সরে নিলয়ের দিকে তাকাতে চাইল। ঘুমের মধ্যে এরকম করছে নাকি? চোখ ওপরে তোলার আগেই একজোড়া ঠোঁট হিয়ার ঠোঁট দুটি দখল করে নিল। চোখ বড় বড় করে ফেললো হিয়া। সময় নিয়ে ছাড়ো নিলয় হিয়াকে। দুজনেই হাঁপাচ্ছে। হিয়ার দিকে তাকিয়ে বলল, সিরিয়াস করছিস কেন? কন্ট্রোল হারালে উইকনেস কিচ্ছু কিন্তু মানব না। আবারও শুয়ে পড়ল হিয়ার ওপর। হিয়ার গলায় মুখ রাখলো। একটু শান্ত হয়েছে হিয়া। চুম্বনে নিত্য হলে শ্বাস নেওয়ার সময়টুকু দেয় না তাকে এই লোকটা। সময় নিয়ে শান্ত হলো হিয়া পুরোপুরি। আস্তে আস্তে রয়েস হয়ে নিলয়কে শোধালো, আপনি কাল জেলাস হয়ে এসব করেছেন, তাই না? নিলয়ের এক হাত তখনও তার উন্মুক্ত উদরের উপর। আই এম নট জেলাস টাইপ বেবি, বাট হোয়াট ইজ মাইন। বলে হিয়ার কাঁধে জামাটা একটু সরিয়ে সজনে কামড় বসালো। ব্যথায় আর্তনাদ করে উঠল হিয়া। কামড়ের দাগ পড়ে গেছে কাঁধে। রাক্ষস একটা। কাঁদো কাঁদো হয়ে বলল হিয়া, রাক্ষস? তোকে কে রাক্ষস? এরকম আরও অনেকবার রাক্ষস হব জাস্ট তোকে খেতে। বলে কামড় দেওয়া জায়গাটা কয়েকটা চুমু খেল। নিলয়কে ঠেলে হিয়া উঠে বসলো। গায়ের জামাটা ঠিক করলো। ওড়নাটা কোথায়? ঘাড় ঘুরিয়ে পুরো খাট দেখলো, কোথাও নেই। চোখ গেল ফ্লোরে। সেখানে পড়ে আছে তার ওড়না। এই নিশ্চয় এডুকের কাজ। চোখ পাকিয়ে তাকালো নিলয়ের দিকে। ওড়নাটা ওখানে ফেলেছেন কেন? হ্যাঁ,
আমার তো এগুলো ফেলে দিতে ইচ্ছে করছিল, বিশ্বাস কর। হিয়ার গায়ের পোশাকের দিকে ইশারা করে বলল নিলয়। ঠোঁটে কেমন যেন হাসি। ছি, বলে হিয়া বিছানা থেকে উঠে দাঁড়ালো ওড়নাটা তুলতে। আপনার আমাকে সরি বলা উচিত ছিল, অথচ সে সব বাদ দিয়ে কি সব বলছেন। ওড়না গায়ে জড়াতে জড়াতে বলল হিয়া। নো, আমার ডিকশনারিতে সরি বলা এবং অ্যাকসেপ্ট করা কোনোটাই নেই। আর তোকে তো নেভার এভার ডিয়ার। বলে নিলয়ও নেমে দাঁড়ালো বিছানা থেকে। বেডসাইড টেবিলে থাকা মোবাইলটার পাওয়ার বাটন অন করলো, যেখানে স্ক্রিনে গুটি গুটি অক্ষরে বাংলিশে লেখা। কাজ হয়ে গেছে ভাই। মেসেজটি দেখে নিলয়ের মুখে অদৃশ্য এক বাঁকা হাসি খেলা করে গেল। হাতের মোবাইলটা আবার যথাস্থানে রেখে দিল নিলয়। তারপর হিয়ার সামনে দিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতে হিয়ার বাধা দ্বারা আটকা গেল। ভ্রু কুচকে তাকালো নিলয় হিয়ার দিকে। কি হয়েছে, আটকালি কেন? আমার হাতে আবার গোসল করতে মন চাচ্ছে। নিলয়ের কথা কানে নিল না হয়তো হিয়া। আপনার বুকে কি লেখা এটা? ছোট ছোট আঙুল দিয়ে ছুঁয়ে নিলয়ের বুকের বাঁ পাশের ট্যাটুর মতো লেখাটার কথা জিজ্ঞেস করলো হিয়া। একটা ডিপ চুমু খা, তাহলে বলছি এটা কি। ধ্যাত বলে হিয়া পিছু ঘুরে রুম থেকে বের হয়ে যেতে চাইল, তবে নিলয় আটকে দিল। শোন, বিকেলে একটা পার্সেল আসবে তোর জন্য, রিসিভ করিস। ওকে, ওয়েট কর, আসছি, একসাথে বের হব। বলেই ওয়াশরুমে চলে গেল নিলয়। সিঁড়ি বেয়ে একসাথে নামছে হিয়া আর নিলয়। সকাল থেকে এ পর্যন্ত কেউই রুম থেকে বের হয়নি, এখনই নামছে শুধু। শিরিন হক গিয়েছিলেন দুজনকে ডাকতে, তবে হিয়াকে রুমে পাননি। নিলয়ের রুমেরও দরজা বন্ধ ছিল। ভদ্রমহিলা বুঝেছিলেন হিয়া হয়তো নিলয়ের কাছে, ইতস্ততায় নক আর করেননি। তবে খুব টেনশনে ছিলেন আবার যদি কিছু করে। কিন্তু না, এখন আর চিন্তাগুলো হাওয়ায় মিলিয়ে গেল। ছেলে মেয়ে দুটোকে একসাথে দেখে তার তনুমন ঠান্ডা হলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ আওড়ালো কয়েকবার মুখে। কত শান্তি লাগছে ছেলের জীবনের পূর্ণতা দেখে। তার ছেলেটা যেন সবসময়ই এমন খুশি থাকে সেই দোয়াই করো। হিয়া আর নিলয় গিয়ে বসলো ডাইনিংয়ে নাস্তার টেবিলে। বেলা 12টায় ব্রেকফাস্ট করবে, অবশ্য মানাই যায় বড়লোক বলে কথা। শিরিন হক এগোলেন টেবিলের দিকে। উদ্দেশ্য ছেলে মেয়েদের নাস্তা পরিবেশন করা। তুমি এতক্ষণ কোথায় ছিলে হিয়া? জানো ভাইয়া, বাবা, মা চলে গিয়েছে। কারা যেন আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছে। তাই হয়তো খবর পেতেই ভাইয়া বাবা ছুটে গিয়েছে, সাথে আম্মুকেও নিয়ে গেছে। একটু মন খারাপ করে বলল জেরিন পাশের চেয়ারে বসতে বসতে। তাদের নাস্তার পর্বটা শেষ, এখন শুধু বসেছে হিয়ার সাথে আলাপ করতে। নিলয়ের শান্ত চোখের রহস্যময় দৃপ্তি যেন দেখা গেল। সে ভাবলেশীনভাবেই খাবারে নজর দিল। এদিকে জেরিনের কথা শুনে হিয়া আফসোসের চূড়ান্তে পৌঁছে গেল। খাবার স্বাদ দিয়ে এটা সেটা বুঝ দিতে থাকলো। নিলয় বিরক্ত হয়ে চামচ দিয়ে হিয়ার কাচের প্লেটের শব্দ করলো। হিয়ার দিকে তাকিয়ে গম্ভীর হয়ে শান্ত কণ্ঠে বলল, ফিনিশ ইট রাইট নাও। তারপর নিজের খাবারের দিকে নজর দিল নিলয়। কাটা হাতে একটু অসুবিধাই হচ্ছে, তবে এতে নিলয়ের কোনো ভাবাবেগ দেখা গেল না। অগত্যা কথা বলা বন্ধ করে হিয়াও খাবারে নজর দিল। হিয়ার খাবার শেষ করার আগেই নিলয় খাবার খেয়ে উঠে দাঁড়ালো। তারপর বেসিনে হাত পরিষ্কার করে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। হিয়া এক পলক সেদিকে তাকিয়ে আবার খাবারে মনোযোগ দিল। মনে মনে মুখ ভাঙালো। শয়তান একটা, খালি হুকুম করবে। নিলয় যেতেই জেরিন আবার বকবকানি শুরু করলো। হাতে ব্যান্ডেজ কেন, গলায় কি হয়েছে, এটা সেটা কত কি। খাবার শেষ করে জেরিন আর হিয়া উপরে উঠল। জেরিন টেনে নিয়ে যাচ্ছে হিয়াকে আয়নায় রুমে। সে আর আনায়াই থেকে গেছে, তাদের কয়েকদিন পর এসে নিয়ে যেতে বলেছে তারা। এখন উদ্দেশ্য আনায়ের সাথে গল্পে বসে গল্প করা, যদি এতে মনটা একটু হালকা করা যায়। হিয়া যেতে চাচ্ছে না ওই রুমে, তাও জেরিন জোর করে নিয়ে যাচ্ছে। সে এক প্রকার বিরক্ত হয়েই জেরিনের সাথে রুমে ঢুকলো। তাদের দেখে জেরিন শোয়া থেকে উঠে বসলো। হিয়াকে দেখে শুরুতেই জিজ্ঞেস করো, সারাদিন নিলয় ভাইয়ার রুমে কি করছিলে তুমি? সারাক্ষণই দেখি ওনার আগে পিছে ঘুরে বেড়াও। কেমন যেন রুক্ষ কণ্ঠ। হিয়ার ভালো লাগলো না এর স্বরে কথা। মেজাজ খারাপ হলো তার। হিয়া যদি নির্লজ্জ না হতো না, তাহলে এক্ষুনি মুখের উপর বলে দিত স্বামীর সোহাগ খাচ্ছিলাম রুমে বসে বসে। আপনাকে বলতে হবে, কিন্তু সে তো এতটা নির্লজ্জ না, তাই কিছুই বলতে পারলো না। চুপ থেকে আনায়ের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করো। এই মেয়ে,
তুমি তো ভারী বেয়াদব দেখছি। বড়রা কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে হয়, জানো না? অবশ্য গ্রামের মেয়ে হয়ে এসব আর কি জানবে। রাগী গলায় বলল আরায়া। হিয়ার বিগড়ে যাওয়া মেজাজ তরতর করে আকাশ শুরু, নাকের পাটা ফুলে ফেপে উঠল, অপমানে গাল কান লাল হয়ে উঠল। স্বামী স্ত্রী এক রুমে একসাথে থেকে কি করে সেটা নিশ্চয়ই ভেঙে বলতে হবে না আপু? দাঁতের দাঁত চেপে বলল হিয়া। ওর কথায় যেন আরায়া জেরিন আকাশ থেকে পড়ল, মাথায় যেন ভাঁজ পড়ল। একদম সিনেমেটিক একটা সিচুয়েশন হয়ে গেল ইতিমধ্যে রুমে। খাট থেকে লাফ দিয়ে নেমে পড়লো আরায়া, হিয়ার সাথে ঝাঁঝিয়ে উঠল। এই মেয়ে, এই কি বলছো এসব? একটু রিলেটিভ হয়ে সিম্প্যাথি পেয়েছো বলে নিজেকে ওনার সাথে গুলিয়ে ফেলছো? নিজেকে আয়নায় দেখেছো? ঢাকা শহরের হাজার হাজার সুন্দরীদের ফেলে উনি তোমার মতো গ্রামের মেয়ের দিকে তাকাবেন? হাউ সিলি! তাচ্ছিল্য করে বলল আরায়া। হিয়া শান্ত চোখে দেখলো আরায়ার তাচ্ছিল্যতা, অবহেলাটা। তাকে নিয়ে গ্রামের মেয়ে বলে, আপু কিসব বলছো? ইয়া, না হয় এমনি বলে ফেলেছে তাই বলে। হাতের ইশারায় জেরিনকে নামিয়ে দিল হিয়া। কাঁধ থেকে ওড়না সহ জামাটা সরালো, তারপর আয়ানার দিকে তাকিয়ে অত্যন্ত শীতল অথচ বরফ কেটে ফেলার মতো ধার স্বরে বলল, দেখুন আমার দিকে শুধু তাকাইনি, দেখুন আমার দিকে শুধু তাকাইনি, আরও অনেক কিছুই করেছে আপনার নিলয় ভাইয়া। এরপর থেকে যা জিজ্ঞেস করার ওনাকেই করবেন। বলেই কাঁধের জামার অংশটা ঠিক করে কারো দিকে না তাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল। চোখ দিয়ে জল গড়াচ্ছে হিয়ার। সে কি বেশি বেমানান নিলয়ের সাথে? আল্লাহর সৃষ্টিতে মানুষের এত অবহেলা কেন? শ্যামলা কি দুনিয়ায় সে একাই? শ্যামলা গায়ের রঙের জন্য দুনিয়ার সকল মানুষ কি এরকম টক্সিক? আনাইয়ার রুম থেকে বের হয়ে হিয়া দরজা আটকে বসেছে। স্বাভাবিক, কেউ এভাবে সামনাসামনি অপমান করলে খারাপ লাগবেই। সে সময় নিচ্ছে নিজেকে ঠিক করতে, সামনে নিতে। তাই বলে এটা না সেই অপমান ভুলে যাবে। হক বংশের মেয়ে সে, হক হালালি ধার দেনা সে আবার পছন্দ করে না। সে যা দেবে সে তার প্রাপ্য পাবেই। বরং হিয়ার আবার বড় মন, সে পারলে একটু বেশিই দেবে। তাকে অপমান করে কষ্ট দেওয়া, তাও আবার তার স্বামীর জন্য? হাহ, দেখে নেবে সে। মনে মনে বাঁকা হাসত হিয়া। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে একটু আগে। নিলয় বাড়িতে আসেনি, জয়নাল এহসানও আসেনি। দুই বাবা ছেলে কোন চোলায় গেছে ভাষণ দিতে কে জানে। সবাই খেয়ে দিয়ে রুমে যাচ্ছে। ইয়া নিচে নামলেও জেরিন আনায়া কারো দিকে ফিরেও তাকায়নি। তাই তাকে দেখে কে কি মুখভঙ্গি করেছে সেটাও বলতে পারবে না। কোনো কারণবশত জেরিনও আজকে আগ বাড়িয়ে কথা বলতে আসেনি। না আসুক, তাতে কি? সিঁড়ি বেয়ে উপরে উঠছে হিয়া রুমে যাওয়ার জন্য। জেরিন আর আনায়া একটু সামনে। হঠাৎ আনায়া থামলো, হাত দিয়ে জেরিনকেও থামালো। তারপর হিয়াকে শুনিয়ে শুনিয়ে বলল, বুঝেছিস জেরিন, এখন মানুষ ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে। যত সব ছোট লোকই কারবার। কোথাকার কোন কিসের দাগ আমাদের দেখিয়ে গোল খাওয়াতে আসছে। বলেই জেরিনকে টেনে তার রুমে নিয়ে চলে গেল। হিয়ার পা জোড়া মেঝেতে আটকে রইল। কি অদ্ভুত! আনায়ের কথাগুলো মস্তিষ্কে ধারণ করতে বেশ সময় নিল। তারপর আস্তে ধীরে হেঁটে রুমের দিকে এগোলো। এই আনায়া ফানায়া কালসাপের ফনা কি জানে হিয়া এই পৃথিবীর দুটো মানুষ ছাড়া বাকি সকলকে বুড়ো আঙুল দেখিয়ে চলে। এর মধ্যে একজন চলে গিয়েছে, আরেকজন আছে তাকে হিয়া দুনিয়া এসপার ওসপার করে হলেও নিজের কাছে রাখবে। সামান্য তুচ্ছ কথায় কেউ তাকে চলাতে পারবে না, সে চলবে না। রুমে গিয়ে সজোরে দরজা আটকে দিল হিয়া। রাতের জন্য অধীর অপেক্ষা করে বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল। বৃষ্টি উপরের ঘূর্ণীয়মান ফোনেতে আবদ্ধ, চোয়াল শক্ত। সন্ধ্যা সাজ নেমেছে সেই কক্ষণই। হিয়া মাগরিবের সালাত আদায় করে রুমে একটু ঘালো ব্যালকনিতে গেল একটু। মূলত ঘরে আর একটু সময় কাটিয়ে তারপর রুম থেকে বের হলো ইচ্ছে করে। নিচে এসে দেখলো জেরিন আনায়া সন্ধ্যার নাস্তা করছে। পাশে জাইমাও আছে। হিয়া এসে সোফায় বসত জাইমার সাথে। তাকে দেখে শিরিন হক এগিয়ে এসে বসলেন তার সাথে। মাথায় মুখে হাত ছুঁয়ে বললেন, মুখটা এত শুকনো লাগছে কেন? মন খারাপ? বাড়িতে কথা হয়নি? হিয়া কিছু বলতে যাবে তার আগে আনায়া ফট করে বলে উঠল, কাল পরশুর মধ্যেই তো রেজাল্ট বের হবে তোমার আর জেরিনের। রেজাল্ট দিবে, তখনও এই দিকেই থাকবে, গ্রামে যাবে না? এমনভাবে বলল যেন সে হিয়ার বড়ই শুভাকাঙ্ক্ষী, বড় বোন হিসেবে আদেশ উপদেশ জ্ঞান দিচ্ছে।
শিরিন হক ভ্রু কুচকে চাইলেন আনায়ার দিকে। কিসের মধ্যে কি? তাদের কথার মাঝখানে এটা বলার মানে কি? আর হিয়া থাকবে নাকি চলে যাবে এটা এই মেয়ে জেনে কি করবে? কোনো কাজ এই মেয়ে? সে অনেকটা বিরক্তই হলেন, তবুও কিছু বললেন না। তার ননদ যে কেন এই আপদটাকে রেখে গেল সব জেনেও তিনি বুঝলেন না। থাকার হলে জেরিন থেকে যেত, একটা প্যাকেট করে নিয়ে যেতে সাথে। অসহ্য। আর এমনিতেও এই মেয়ের চলন বলন ভদ্রমহিলার পছন্দ না। নিলয়কে দেখে কি যে করবে যেন দুনিয়ার ভালো এই মেয়ে, যত সব ন্যাকামো। না মা, হিয়া যাবে না, আমরা যেতে দিব না ওকে। প্রয়োজন হলে একদিন ঘুরে আসবে, না হয় গ্রাম থেকে, তাও এদিকেই থাকবে, নিজের বাড়ি ছেড়ে কোথাও যাবে না। বলেই আবার হিয়ার মাথায় হাত রাখলেন তিনি। এই মেয়েটা তাদের সকলের আদরের, আর তার ছেলের কথা তো বলে লাভই নেই। ভদ্রমহিলা বেশ বিচক্ষণ। যার স্বামী এমপি, যার ছেলে এমন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ, সে মহিলা এত অবলা হয় বা কী করে? আনায়া কি করতে চাই তিনি বেশ ভালোই বোঝাতে পারেন, কিন্তু খোলাখুলি কিছুই বলতে পারছেন না ননদের কারণে। তাহলে জেরিনের মা আবার ওনার শ্বশুরবাড়ির মানুষের সামনে ছোট হবেন, এটা কি আর হতে দেওয়া যায়? তাই তো মৌনব্রত। তিনি হাঁ করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তারপর জমিলা বেগমকে হিয়ার জন্য রাস্তা দিতে বলে রুমে গেলেন। ছেলে আর ছেলের বাবাকে ফোন দেওয়া যাক, রাজকার্য শেষ হয়েছে কিনা জিজ্ঞেস করা যাক। ফুপির প্রত্যুত্তরে হিয়া বেশ খুশি হয়েছে। মনে মনে তার ফুপিকে অনেক বাহবা দিল সে। পালে হক বংশের যোগ্য মেয়ে বলে অ্যাওয়ার্ডও দিত সে। সে আর সেদিকে তাকালোই না। নাস্তা এনে দিয়ে গিয়েছে জমিলা বেগম। জাইমা হয় নাস্তা খেতে খেতে নিজেদের মধ্যে কথা বলছে, এমন একটা ভাব যেন তারা ছাড়া এদিকে তৃতীয় কোনো ব্যক্তিই নেই। ইয়ার চোখ গেল ড্রয়িং রুমের সোফায় এক করে মাঝারি সাইজের একটা বক্স র্যাপিং পেপারে মোড়ানো। সাথে সাথে তার মুখে মিষ্টি হাসি দেখা গেল, তবে সেকেন্ডের ব্যবধানে তা গায়েব হয়ে গেল। মূলত গায়েব করে ফেললো হিয়া। এমন একটা ভাব ধরে জাইমার দিকে তাকালো, তার দিকেই জিজ্ঞেস করলো, এটা কি আপু? কার এটা? হিয়ার কথায় জাইমাও তাকালো বক্সটার দিকে। তারপর উঠে গিয়ে বক্সটা এদিকে এনে টি টেবিলের উপরে রাখলো। আনায়া জেরিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা তোমাদের মধ্যে কারো? দুজনেই না করলো। পরপরই মনে পড়ার ভঙ্গিতে হিয়া উঠে দাঁড়িয়ে বলল, আরে এটা তো আমার, দেখেছো, ভুলে গিয়েছিলাম। তোমার নিলয় ভাইয়া না? তোমার নিলয় ভাইয়াই তো সকালে বলল যে হিয়া জান, আমার সময়ের অভাবে তো তোকে নিয়ে বের হতেই পারছি না, তোর জন্য একটা পার্সেল অর্ডার করেছি, বিকেলে রিসিভ করে নিস, দেখবি পছন্দ হয় কিনা। দেখেছো, তাই বলে এত কিছু অর্ডার করবে উনি? আমি কি ওনার ভালোবাসা ছাড়া কখনোই আর কিছু চেয়েছি বলো? এতে কি আসবে যাবে? কেমন একটা মুখভঙ্গি করে বলল হিয়া। হিয়ার এমন আবেগে মাখো মাখো কণ্ঠ শুনে জাইমা ভ্রু কুচকালো। কি ব্যাপার? যে মেয়ে সারাদিন গুন্ডা মাস্তান ছাড়া কথা বলে না, সে তোমার ভাইয়া উনি উনি করছে, আবার ভালোবাসার কথাও বলছে এদের সামনে। কি চলে বিচ্ছুটার মাথায়? ওহ, তাহলে এখানে রেখে দেই, রুমে গিয়ে দেখো কে আছে এখানে। বলেই জাইমা বক্সটা আগের জায়গায় রেখে দিল। তারপর দুজনেই আবার বসলো নাস্তা খেতে। আনায়া আর জেরিন ততক্ষণে দাঁড়িয়ে গিয়েছে চলে যাবার জন্য। এই মেয়ে কি ঢং শুরু করেছে এখানে? তারা জেসমিন থেকে কল করে জেনেছে হিয়া যা বলেছে তা সত্যি। তাতে কি, কবে না কবে বিয়ে হয়েছে কেউই তো জানে না। তার মানে এই বিয়ের কোনো ভ্যালু নেই, অন্তত আনায়ার কাছে তো নেই। এই গাইয়া মেয়েটাকে বিদায় করবেই আনায়া, সেই হবে মিসেস নিলয় আহসান। চিকেন ফ্রাইটা কি পুড়ে গেছে নাকি জায়মাপু? কেমন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি যে। বলেই মুখটা বিকৃত করলো হিয়া। আনায়া হিয়াকে ভস্ম করে দেওয়া দৃষ্টিতে তাকালো। তারা হনহন করে হেঁটে চলে গেল। এদিকে জাইমা বেয়াকুব বনে বসে আছে। কই চিকেন ফ্রাই পোড়া, কই পোড়া গন্ধ। সে সন্দিহান চোখে তাকালো হিয়ার দিকে। জাইমার দৃষ্টি দেখে হিয়া হু হা করে হেসে দিল। তারপর অনেকটা কষ্টে জর্জরিত কণ্ঠে দুপুরের পর থেকে হয়ে যাওয়া ঘটনাগুলো বলল। জাইমা যেন আকাশ থেকে পড়ল। সে পালে হাই হাই করে বাড়ি মাথায় তুলে ফেলত। কত বড় সাহস তার! তো গিয়ে দু চারটা কড়া কথা শোনাতে মন চাইল। ফালতু মেয়ে কোথাকার। জাইমা উঠল, সাথে হিয়ার হাত ধরে টেনে ওঠালো। হিয়া তাকে থামিয়ে দিল। চলো, আন্টিকে এক্ষুনি বলবো এই ফালতু মেয়েটার একটা ব্যবস্থা করতে। না আপু, ফুপিকে কিছু বলা যাবে না। রাগের বশে ফুপি কিছু বলে ফেললে ব্যাপারটা বিশ্রী দেখাবে। যতই হোক ওনারা এ বাড়ির মেহমান এখন।
পাচ্ছে দেখা পরিবারে পরিবারে একটা আলাদা ঝামেলা তৈরি হতে পারে। আর উনি যেই মেয়ে ঝামেলা বাড়াতে বলবে একটা, ইনিয়ে বিনিয়ে লাগাবে আরেক। আর উনি যেই মেয়ে ঝামেলা বাড়াবে বলবে একটা, ইনিয়ে বিনিয়ে লাগাবে আরেকটা। বাদ দাও, আমি দেখে নিব একে, তুমি শুধু একটু পাশে থেকো। বলেই চোখ টিপ মারল। তারপর হেসে সেও ওপরে উঠে গেল। ঘড়িতে 9টা বেজে 5 মিনিট। রাতের খাবারের সময় হয়েছে। একে একে সকলে ডাইনিং টেবিলে হাজির হচ্ছে। দুই বাবা ছেলেও এসেছে এই কিছুক্ষণ হবে। আনায়া জেরিন নিচে চলে গেছে ইতিমধ্যে। হিয়াও যাবে, তবে সে একজনের অপেক্ষায়। দরজাটা ফাঁকা করে মাথাটা বের করে উকি দিল হিয়া। নিলয়ের রুমের দরজা খুলছে, তার মানে নিলয় ভাই বের হচ্ছে। সেও এমনভাবে বের হলো যেন এখনই দরজা খুলেছে নিচে যাওয়ার জন্য। নিলয় মোবাইল চেক করতে করতে সে হিয়াকে খেয়াল করলো না। নিলয় একটু কাছাকাছি আসতেই হিয়া তার মোবাইলটা কানে রাখলো। হ্যালো, হ্যাঁ তাসনিম বলছি। হ্যালো, হ্যাঁ তাসনিম বলছিস? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? কি খাবার খাচ্ছিস? তোর স্বামীর হাতে খাবার খাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, তোদেরই কপাল, স্বামী কোলে করে বসিয়ে খাবার খাইয়ে দেয়। আরও কত কি, থাক, সবার স্বামী কি আর এক হয়? সবার কপাল তো আর এক না রে পাগলি। এই যেমন আমাকেই দেখ। থাক, ওসব কথায় আর নাই যাই, গেলেই কষ্ট বাড়বে। তুই খাবার খা, আমিও খাবারই খেতে যাচ্ছি। আরে না, কি বলিস? তোর মতো কি আর আমার কপাল? কে খাইয়ে দেবে? আচ্ছা ভালো থাকিস। আচ্ছা আচ্ছা, রাখি। বলেই সে ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে গেল নিলয়কে পাশ কাটিয়ে, যেন নিলয়কে সে দেখেনি এমন একটা ভাব। এদিকে নিলয় মোবাইল হাতে নিয়েই ভ্রু কুচকে সামনে তাকিয়ে আছে, দৃষ্টি হিয়াতেই নিবদ্ধ। সে ভালো না, তাকে শুনিয়ে ইচ্ছে করে শুনিয়ে গেল না মেয়েটা। খাওয়া দাওয়া চলছে সকলের। জয়নাল সাহেব খেয়ে উঠে চলে গেছেন শিরিন হকও কিচেনে। আনায়ারও খাওয়া শেষ, তবে মেয়েটা ক্রাশ বয়কে দেখার জন্য এখনো এখানেই বসে আছে। জেরিন ড্রয়িং রুমে বসে জাইমার খাওয়া শেষ। সে আস্তে আস্তে টুকিটাকি জিনিস গুছিয়ে নিচ্ছে কিচেনে। নিলয়েরও খাবার প্রায় শেষ পর্যায়ে। সে উঠে যাবে যাবে ভাব এমন সময় কিচেন থেকে জাইমা এক প্রকার লাফিয়ে এলো। এসেই ইনিয়ে বিনিয়ে বলল, কি হি, তুমি তো কিছুই খেলে না, যাই দেখি এরকম করো। মুখটাও এইটুকুনি হয়ে গেছে। বাড়িতে গেলে তো সবাই বলবে আমরা তোমাকে বোধহয় না খাইয়ে রেখেছি। বলেই সে মন খারাপের ভান ধরল। কিচেন থেকে শিরিন হকও চেঁচিয়ে উঠলেন, এই তোর কি হয়েছে বলবি? খাবার খাওয়া নিয়ে এমন করছিস কেন? অন্য কিছু খেতে মন চাইলেও তো বলিস না। তিনি আরও কত কিছু বলতে থাকলেন। ওনার সাথে হিয়া অগ্রাহ্য করে মিহিস্বরে জাইমাকে বলল, না আপু, কে কি বলবে? আর রাত্রিবেলা আমার খেতে এত ভালো লাগে না। মাই জোর করে নিজের হাতে খাইয়ে দিত। এদিকে আর কে খাইয়ে দেবে তেমন করে? শেষের কথাটা একদম আস্তেই বলল। আনাই একটু দূরে বসা বিদায় সে শুনতে পেল না, তবে যাকে শোনানোর উদ্দেশ্যে বলেছে সে ঠিকই শুনল, কারণ হিয়ার 2 চেয়ার দূরেই নিলয় বসা। ভ্রু কুচকে তাকালো নিলয়, গম্ভীর কণ্ঠে বলতে চাইল, এখানে কেউ নেই খাইয়ে। তবে বাকি কথা হিয়া বলতে দিল না। সে ফট করে উঠে দাঁড়ালো, উঠে নিলয়ের পাশের চেয়ারে বসতে বসতে বলল, ও আচ্ছা, আপনি খাইয়ে দেবেন বলছেন? থাক, গুরুজন মানুষ, অবাধ্য হই কি করে বলেন? তবে বেশি না, অল্প কয়েকটাই ভাত খাবো। হ্যাঁ, বলেই বসে পড়ল। নিলয় অবাক হলো না, এই মেয়েটা প্রচণ্ড বিচ্ছু তার জানা আছে। নিশ্চয়ই মাথায় কিছু ঘুরছে। সে চুপচাপ তার খাওয়া প্লেটে 1-2 চামচ ভাত দিল, একটু তরকারি নিয়ে আস্তে আস্তে গম্ভীর মুখে হিয়াকে খাইয়ে দিল। হিয়ার অনেকটা লজ্জা লাগছে, কপলদয় লাল হয়ে গেছে, তবে মনে মনে পৈশাচিক এক আনন্দ পেল। সে আনায়ার দিকে ফিরেও তাকালো না, যেন এদিকে আনায়া নামে কোনো অস্তিত্বই নেই। আনায়া ধপ করে বসা থেকে উঠে দাঁড়িয়ে এখান থেকে হন করে জেরিনের কাছে গিয়ে বসল। আনায়ার চলে যাওয়া দেখে জাইমার পেট ফেটে হাসি পাচ্ছে, কিন্তু হাসল না, নয়তো সকলে এটা সেটা জিজ্ঞেস করবে। কিচেন থেকে শিরিন হক উকি দিয়ে দৃশ্য দেখে মিটিমিটি হেসে আবার কাজে মন দিলেন। ঘুমানোর জন্য যে যার রুমে চলে যাচ্ছে। আনায়া সবেই করিডোরে পা রাখলো। সিঁড়ি বেয়ে নিলয় পেরিয়েছে সবে 2-3টা সিঁড়ি। নিলয় থেকে হিয়া মৃদু স্বরে চেঁচিয়ে জাইমাকে ডেকে উঠল, জাইমা আপু, ধরো 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 আমায়। আহা, মাথাটা এত ঘোরাচ্ছে কেন? আজকে মনে হয় আমি আর উপরে উঠতেই পারবো না। এদিকে নিচেই কোনো রুমে দিয়ে আসো আমায় আপু।
বলেই এক প্রকার আহাজারি শুরু করলো। বেচারি ওপরে নিজের রুমে যেতে না পারার কি আক্ষেপটাই না দেখা গেল চোখে মুখে কাতর কণ্ঠে। নিলয় দাঁতে দাঁত চেপে দেখলো সব শান্ত দৃষ্টিতে, তারপর দ্রুত পায়ে নিচে নেমে জায়মা থেকে ছো মেরে নিয়ে হিয়াকে করে তুলে নিল। কোনো দিকে তাকিয়ে হনহন করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাচ্ছে নিলয়। আনায়া দৌড়ে রুমে চলে গেল। চোখে ক্রোধ জল দুটোই দেখা গেল। এদিকে সাইমা পেট চেপে হাসতে হাসতে চলে গেল তাদের ঘরে। নিলয়ের গলা জড়িয়ে ধরে আছে হিয়া, তার মন প্রাণ জুড়িয়েছে এতক্ষণে। আনায়াকে কাঁদতে দেখে তার পৈশাচিক মন বলল, দেখ দেখ, দেখবি আর লুচির মতো ফুলবি, কালি ফনার সাপ কোথাকার। তবে তার এই আনন্দ বেশিক্ষণ টিকল না। নিলয় তাকে তার রুমে না গিয়ে নিলয়ের রুমে নিয়ে যাচ্ছে। সে ফট করে নিলয়ের মুখের দিকে তাকায়। I need explanation from what have you done today? Everything. বলে এক হাতে হিয়াকে ধরে আরেক হাতে দরজা আটকে দিল। হিয়া ভয়ার্ত গলায় ঢোকিল। এখন কি করবে সে? রুমে এনে বিছানায় এক প্রকার ছুঁড়ে ফেলেছে নিলয় হিয়াকে। সেই যে চিৎপটাং হয়ে পড়েছে, আর সোজা হচ্ছে না হিয়া। মনে মনে কথা সাজাচ্ছে বেচারি। কি করা যায়, কি করা যায়? এই লোককে কিছুতেই এ কথা বলা যাবে না। দেখা যাবে কখন আবার কি করে বসে। মেরি ঝামেলায় ওনায় টেনে লাগাচ্ছে। মনে মনে কথা সাজিয়ে হিয়া সোজা হয়ে বসলো মাথায় হাত দিয়ে। হাত ধরা চোখগুলো আড়াল করে এক চোখে নিলয়কে এক ঝলক দেখে নিল। গায়ে জড়ানো কালো রঙা শার্টের বোতাম খুলছে নিলয়। উফ, এই লোকের সবকিছু এত ম্যানলি, তাই তো সব মেয়েরা এমন করে এই লোকের জন্য। মুখ মুচড়ালো হিয়া। শরীরে ডায়মন্ডের ঝিলিক লাগিয়ে ঘুরতে থাকে সারাদিন। মানুষ তো দেখবেই, আর নির্লজ্জ মেয়েগুলো তো বেশি দেখবে। তার জামাইটা হাই হাই করে উঠল হিয়ার কলিজা, হৃৎপিণ্ড ফুসফুস সব। তবে হিয়া সেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে নতুন প্ল্যানিংয়ে পা রাখল। উফ, আজকে যে কি হলো, মাথাটা এরকম লাগছে কেন? এটা কার রুম? এ কি এখানে এনেছেন কেন? রুমে দিয়ে আসুন প্লিজ। আচ্ছা থাক, আমি উঠে যাচ্ছি। বলেই কুকিয়ে কাকিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু তার আগেই নিলয় থামিয়ে দিল। আর এক পাও এগুবি তো ড্রামার ব্যান্ড বাজিয়ে দিব আমি। I need an explanation right now. হিয়া থেমে গেল নিলয়ের রাগে কণ্ঠে। তাও সে থামলো না। এবার প্ল্যান বি এক্সিকিউট করবে সে। আমার খুবই খারাপ লাগছে নিলয় ভাই, আমাকে দিয়ে কথা বলাবেন না প্লিজ। আমি তাহলে আজ এদিকে শুয়ে পড়ি, ঘুমালে হয়তো একটু ভালো লাগবে। লাইটটাও অফ করে দেই। হ্যাঁ, বলতে দেরি লাইট অফ করতে দেরি করলো না হিয়া। তবে লাইট অফ করে বিছানায় আর পৌঁছাতে পারলো না হিয়ার চুল টেনে ধরেছে নিলয়। উফ, কি করছেন? যখন তখন চুল টেনে ধরেন কেন? ব্যথা পাই না? আপনার দুঃখে আমি এই চুল কেটে ফেলবো। মিকি রাগ দেখিয়ে বিরক্ত হয়ে বলল হিয়া। আচ্ছা, কেটে দেখা। শান্ত স্বরে বলে চুল টেনে হিয়াকে তার কাছে আনলো নিলয়। হিয়ার পিঠ ঠেকেছে নিলয়ের উন্মুক্ত প্রশস্ত বুকে। চুল ছেড়ে কোমরের দুপাশে হাত রেখে চেপে ধরল নিলয়। মুখটা নিচু করে হিয়ার কানের কাছে রাখলো নিলয়। আমার সাথে চালাকি? আমি তো তাকাইনি, এতে এই অবস্থা। কথার তালে তালে নিলয়ের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে হিয়ার কানে। হিয়ার ঘাড়ের পিঠের লোম দাঁড়িয়ে গিয়েছে ইতিমধ্যে। মাথাটা কেমন যেন করছে। জোরে জোরে শ্বাস টেনে কোনো রকমে নিলয়কে বলল, কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি বুঝে গিয়েছি, এতেই চলবে। বাকি সব আমি সামলে নিব ডিয়ার। বাঁকা হেসে হিয়ার কানে ছোট্ট করে চুমু খেয়ে ছেড়ে দিল হিয়াকে। কান ঘাড় বাহু ডলতে ডলতে নিলয়ের থেকে দূরে সরে আসলো হিয়া। বিরক্ত হচ্ছে নিজের ওপর। এই লোক একটু কাছে আসলেই বোমের মতো একদম গলে গলে পড়তে হবে। তার নির্লজ্জ বেহায়া নারী সত্তা। চোখে সয়ে যাওয়া অন্ধকারে হিয়ার অবস্থা দেখে নিজেকে আটকাতে পারল না নিলয়। এই নেশাধারণ মেয়েটা চুম্বকের মতো টানছে তাকে। সে কন্ট্রোলে থাকতে পারে না এই মেয়েটা তার সামনে থাকলে। এই কারণেই সেই মেয়েটাকে নিজের কাছে রাখে না। সে শুরু করার আগেই কেঁদে কেটে অজ্ঞান হয়ে বসে থাকে। তার স্যাটিসফ্যাকশনের রফা দফা করে ছাড়ে একদম। এমন পিচ্ছি মেয়ের থেকে এর থেকে বেশি কী বা আশা করা যায়। ঝড়ের বেগে হিয়ার কোমর পেঁচিয়ে ধরে হিয়ার ঠোঁট জোড়া আঁকড়ে ধরল নিলয়। এক হাতে গায়ের ওড়না কোথায় ছুঁড়ে ফেলে দিল, কোনো ইয়াত্তা নেই। শ্বাস নিতে পারছে না হিয়া। আরেকটি হলে সে নির্ঘাত দম আটকে মরে যাবে। দু হাতে নিলয়ের বুকে কিল ঘুষি মারছে হিয়া, কিন্তু নিলয়ের এতে কোনো ভাবান্তর নেই। চুম্বনরত অবস্থাতেই হিয়াকে করে তুলে বিছানায় শোয়ালো নিলয়। হিয়ার হাত দুটো একত্রে বিছানার মাথার উপর চেপে ধরতে এবার হিয়া ফুপিয়ে কেঁদে উঠল।
এবার বোধহয় নিলয়ের সম্বিত ফেল। সে হিয়ার আঁকড়ে ধরা ঠোঁট ছেড়ে দিয়ে নজর দিল হিয়ার মুখশ্রীতে। বড় সবর করে শ্বাস টানছে আর ফোপাচ্ছে হিয়া। ব্যান্ডেজ করা বা হাতটা মোচড়াচ্ছে ছাড়া পেতে। নিলয় চেপে ধরাতে একটু শুকনো ক্ষতটা বোধহয় আবার তাজা হয়ে গিয়েছে। নিলয় বোধহয় বুঝল। চেপে ধরা হাত দুটো ছেড়ে দিয়ে হিয়ার উপর থেকে উঠে বসল। কতক্ষণ নিজের চুলগুলো খামচে ধরে রেখে ফোঁস করে শ্বাস ফেলল, কিন্তু এতে কোনো কাজই হলো না বেচারার। দিস ফাকিং ইনজুরি। বুড়ি খালি গায়ে রুম থেকে হন করে বাইরে চলে গেল সজোরে দরজা আটকে। ইয়া এখনো খাটে পড়ে আছে সেভাবেই, তবে শান্ত হয়েছে সে। নিলয়কে রুম থেকে বেরিয়ে যেতেও দেখেছে। কোথায় গেল? উঠে বসল হিয়া। সে উঠে বসতেই ঝপ করে পানিতে কিছু পড়ার শব্দ হলো। ডাব দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। পানির শব্দটা যেন একটু বেশিই আসছে। শব্দের উৎস খুঁজতে খুঁজতে বারান্দায় গিয়ে দাঁড়ালো হিয়া। এরপর যে দৃশ্য দেখল এতে মুখ হা হয়ে চোখ বড় বড় হয়ে গেল হিয়ার। নিলয়দের বাড়ির ব্যাকইয়ার্ডে একটা বড় সুইমিং পুল আছে। দিনের বেলা প্রায়ই হিয়া সুইমিং পুলের আশেপাশে ঘুরঘুর করে। তার ভালো লাগে, কিন্তু নামতে গেলে কেন যেন ভয় ভয় করে। তাই সে এখনো এই পুলে নামেনি। মধ্যরাতের ঘুটঘুটে অন্ধকারের মাঝেও ব্যাকইয়ার্ডটা জ্বলজ্বল করছে কৃত্রিম আলোর ঝলকানিতে। সেই আলোয় নিলয়কে সুইমিংয়ে ডুব দিয়ে বসে থাকতে দেখে হিয়া দিক বেদিক ঘুরে দৌড়ে নিচে নামতে থাকলো। হায় হায়, তার স্বামী ডুব দিয়ে কি করে উঠে যেতে ভুলে গেল। হিয়ার চিল্লানোর কণ্ঠস্বরে ডুব দিয়ে বসে থাকা থেকে উঠল। তারপর 1 মিনিট 2 মিনিট এরকম করে 5 মিনিট চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। তারপর আস্তে ধীরে চোখ ঘুরে সামনে বকবক করা মেয়েটার দিকে তাকালো, যে এই মুহূর্তে হাত নেড়ে চিন্তিত স্বরে এটা সেটা বলে তাকে উঠে যেতে বলছে। দিক বেদিক ঘুরে এখানে যে এসেছে কেসটা, সেটা হিয়ার ওড়নাবিহীন বুকের ওঠানামা দেখেই বোঝা যাচ্ছে। নিলয়ের অ্যাডাম চাপলটাকে আবার ভেসে উঠতে দেখা গেল। অবুঝের বাচ্চাটা বারবার নিজেকে মশলা মাখিয়ে তার সামনে নিয়ে আসে, আর সে কিছু করতে গেলেই কেঁদে কেটে দুনিয়া ভাসাবে। নিলয় আবার ডুব দিয়ে হিয়ার দিকে এগোলো। নিলয়কে ডুব দিয়ে এদিক আসতে দেখে 2-1 কদম পিছিয়ে হিয়ার বকবকানি বন্ধ করে, তবে কাজ হলো না। এর আগে নিলয় উঠে দাঁড়িয়ে ওর হাত টেনে পুড়ে ফেলে দিল। হাবুডুবু খাচ্ছে হিয়া। চোখ বন্ধ করে নিজের সামনে যা পেল তাই আঁকড়ে ধরল। নিলয়ের বুক সমান হয় পানি। সেই পানিতে হিয়া ডুবে যাবে এটাই স্বাভাবিক। তাই তো হিয়া আগে নামার কখনো সাহস করেনি। দুপায়ে নিলয়ের কোমর পেঁচিয়ে গলা আঁকড়ে ধরে আছে হিয়া। নাক মুখ চোখ লাল হয়ে আছে পানি যাওয়ার প্রভাবে। বারবার আমার পিছন পিছন কি করিস? রেখে এসেছিলাম না রুমে, এখানে কি? আমি তো আপনার জন্যই এসেছি, আর আপনি এটা কে করলেন? কেঁদে কেঁদে বলল হিয়া। তার বুক এখনো ধুকপুক করছে। বহুত ভয় পেয়েছিল বেচারি। আমার জন্য কেন আসবি? আমি আসতে বলেছি? আমাকে শান্তি দিবি না তুই? পণ করে বসেছিস। আমি আপনাকে অশান্তি। আর বলতে পারে না হিয়া। নিলয় তার বৃদ্ধা আঙ্গুল ধারা হিয়ার ঠোঁটে চেপে ধরেছে। লজ্জা পেল হিয়া। সে এতক্ষণে বুঝতে পেরেছে নিলয়ের এখানে আসার মানে। তার কি দোষ? সে কি ইচ্ছে করে হাতে ব্যথা পেয়েছে? নিজেই তো দিয়েছে। হিয়ার ভেজা জামাই নিলয়ের সাথে মিশে থাকতে কেমন যেন অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। ছাড়ুন, আমি উঠবো। আমি দিলে তো এসেছিস, নিজের ইচ্ছেতে যাবি আমার ইচ্ছেই। বলে হিয়ার গলায় চুমু খেল। হিয়া নিলয়কে টেনে সরাতে চাচ্ছে। এবার নিলয় রাগী চোখে তাকালো হিয়ার দিকে। এবার বাধা দিবি? জাস্ট তোকে পানির মধ্যে চুবিয়ে মারবো। এবার কামড় বসালো হিয়ার ঠোঁটে। তারপর আস্তে ধীরে দুজনেই স্বাভাবিক হলো। হিয়ার কোলে করে চেঞ্জিং রুমে নিয়ে গেল নিলয়। মধ্যরাতে ব্যালকনি থেকে দৃশ্য দেখে কেউ একজন হাত মুঠোয় করে শক্ত করে। নতুন দিনের সূচনা হয়েছে সেই কখনই। এহসান ভিনায় গমগমে একটা পরিবেশ এখন। সূর্য মাথার উপরে উঠে ঠেকেছে। এহসান ভিনার ড্রয়িং রুমে মিষ্টির প্যাকেটে ভরা। হিয়া আর জেরিনের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে একটু আগে। হিয়া জিপিএ 5 পেয়েছে, জেরিন পেয়েছে গ্রেড পয়েন্ট। রেজাল্ট বের হতেই জয়নাল এহসান প্যাকেট ভর্তি মিষ্টি পাঠিয়ে দিয়েছে বাসায়। শিরিন হক কাজের লোকদের দ্বারা প্রতিবেশীদের বাসায় মিষ্টি পাঠিয়ে দিয়েছেন ইতিমধ্যে। গ্রামেও পাঠাবে বলে ঠিক করেছেন শিরিন হক। তারই তোড়ঝোড় চলছে বাসায়। আনায় এসে জেরিন হিয়া দুজনকেই অভিনন্দন জানিয়েছে। গত 2 দিন যাবৎ আনায়ার ব্যবহারে আমূল পরিবর্তন দেখা যাচ্ছে। হিয়া সন্দিহান নতুন কোনো খিচুড়ি পাকাচ্ছে কিনা তো তা নিয়ে, তবে রেজাল্টের খুশিতে এখন আপাতত সবই মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। হিয়া চলো তোমাদের গ্রামে যাই, ঘুরে আসি আমরা সকলে। বাড়ির গাড়ি তো যাবেই, আবার না হয় গাড়ি করেই চলে আসবো সকলে। হঠাৎ আনায়ার করা প্রস্তাবে হিয়া একটু থমকালো।
যে মেয়ে কোনোদিন আগেই গ্রামকে তুচ্ছতাচ্ছিন্ন করেও সে এখন গ্রামে যেতে চাচ্ছে। তবুও হিয়া বিষয়টা আমলে নিল না, কারণ আনায়ার প্রস্তাবটাতে সে খুশি হয়েছে। আজকের একটা দিনে মায়ের সাথে দেখা না হলে খুবই মন পড়ত। সে উজ্জ্বল চোখে শিরিন হকের দিকে তাকালো। শিরিন হক হিয়ার মুখশ্রী দেখে আশ্বস্ত করলেন হিয়াকে যে তিনি নিলয়ের সাথে কথা বলবেন। সারাটা দিনই তো চলে আসবে আবার। হিয়া খুশি হয়ে গেল। ঠিক করা হলো সে জেরিন, জাইমা আর আনায়া যাবে সাথে, আবার আজকের মধ্যেই চলে আসবে। হিয়া এতেই খুশি। যাক, একটু দেখা তো করে আসতে পারবে। কে জানে পথিমধ্যে কি অপেক্ষা করছে তাদের জন্য।